খারাপ জিনিসের মধ্যে কিছু ভালো খোঁজার চেষ্টা করুন, তখনই আপনার সাথে সব সময় ভালো হবে। সততা এমন একটি জিনিস যেটা মানুষকে এগিয়ে নিয়ে যায় আর খারাপ মানুষকে আরও নিচে নিয়ে যায়। এই জন্য সবসময় ভালো চিন্তার সাথে সব কাজ করুন। এই শিক্ষা কয়েক বছর আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন, এর পিছনের রহস্য কী? আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব। তো চলুন দেরি না করে ওই কাহিনী আরম্ভ করা যাক। প্রথম কাহিনী, কর্ম কী? একবার গৌতম বুদ্ধের একটি শিষ্য ওনার কাছে জিজ্ঞাসা করে, গুরুদেব, আমাদেরকে বলুন আসলে কর্ম কী? তখন গৌতম বুদ্ধ তার শিষ্যকে বলে যে, কর্মকে বোঝার জন্য আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী থেকে তুমি বুঝে যাবে যে কর্ম কী। গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে কাহিনী শোনানো আরম্ভ করে। একটি রাজা ছিল। সে ঘোড়ায় চড়ে তার রাজ্যের ভ্রমণ করছিল। চারিদিকে ভ্রমণ করার পর সে একটি দোকানের সামনে এসে থেমে যায়। সেখানে থামার পর রাজা তার মন্ত্রীকে বলে, মন্ত্রী, জানি না কেন আমার মনে হচ্ছে যে এই দোকানদারকে কালকেই ফাঁসির সাজা শুনিয়ে দিই। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছা হচ্ছে আমার। মন্ত্রী রাজার কাছে এটার কারণ জিজ্ঞাসা করত, তার আগেই রাজা সেখান থেকে চলে যায়। মন্ত্রী এটার কারণ জানার জন্য পরের দিন সকালে ছদ্মবেশ ধারণ করে ওই দোকানের কাছে পৌঁছায়। ওই দোকানদার চন্দন কাঠ বিক্রির কাজ করত। মন্ত্রী দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই, আপনার কাজ কেমন চলছে? তখন দোকানদার বলে, তার অবস্থা অনেক খারাপ। লোক তার দোকানে তো আসে, চন্দনের ঘ্রাণ নিয়ে সেটার অনেক প্রশংসা করে, কিন্তু কেউ কেনে না। তারপর সে বলে যে, আমি কেবল এই অপেক্ষায় আছি যে আমাদের রাজ্যের রাজার মৃত্যু কবে হবে, আর ওনার অন্তিম সংস্কারের জন্য আমার কাছ থেকে অনেক চন্দন কাঠ কিনে নেওয়া হবে। হয়তো সেখান থেকে আমার ব্যবসায় উন্নতি ঘটবে আর আমার ব্যবসা ভালো হয়ে যাবে। মন্ত্রী সব বুঝে যায় যে এটাই ওই নেতিবাচক বিচার, যেটা রাজার মনকেও নেতিবাচক করে দিয়েছে। ওই মন্ত্রী অনেক বুদ্ধিমান ছিল। এই জন্য তিনি চিন্তা করেন যে আমি কিছু চন্দনের কাঠ কিনে নিই। সে দোকানদারকে বলে, আমি কি আপনার থেকে অল্প একটু কাঠ কিনতে পারি? দোকানদার এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে চিন্তা করে যে চলো, কিছু তো বিক্রি হয়েছে। এত সময় ধরে কিছুই বিক্রি হচ্ছিল না। সে চন্দনের কাঠকে কাগজের ভিতরে ভালো করে প্যাক করে ওই কাঠ মন্ত্রীকে দিয়ে দেয়। মন্ত্রী পরদিন সকালে ওই চন্দনের কাঠ নিয়ে রাজ দরবারে পৌঁছে যায় আর রাজাকে বলে যে, মহারাজ, ওই দোকানদার উপহার স্বরূপ আপনার জন্য কিছু চন্দনের কাঠ পাঠিয়েছে। এই কথা শুনে রাজা খুশি হয়ে যায় আর মনে মনে চিন্তা করে যে আমি বেকারই ওই দোকানদারের ব্যাপারে খারাপ চিন্তা করছিলাম। রাজা চন্দনের কাঠ হাতে নেন। তিনি সেটার ভালোভাবে ঘ্রাণ নেন। এটা থেকে অনেক ভালো গন্ধ আসছিল। রাজা এটা থেকে অনেক খুশি হয় আর ওই দোকানদারের জন্য মন্ত্রীর হাতে স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দেয়। ওই ছদ্মবেশ ধারণ করে মন্ত্রী পরদিন সকালে ওই স্বর্ণ মুদ্রা নিয়ে দোকানদারের কাছে পৌঁছায়। দোকানদার অনেক খুশি হয়। সে চিন্তা করে যে আমি রাজার ব্যাপারে কত খারাপ চিন্তা করছিলাম, আর রাজা তো অনেক দয়ালু। বন্ধুরা, এখানে গৌতম বুদ্ধ এই কাহিনী সমাপ্ত করেন। এই কাহিনী যখন সমাপ্ত হয় তখন গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করে, এখন তোমরাই বলো কর্ম কী? শিষ্যরা উত্তর দিয়ে বলে, আমরা যে কাজ করি সেটাই আমাদের কর্ম, যেটা আমাদের ভাবনা সেটাই আমাদের কর্ম। গৌতম বুদ্ধ সব শিষ্যদের উত্তর শোনার পর এটা বলেন যে আপনার বিচারই আপনার কর্ম। যদি আপনি আপনার বিচারের ওপর নিয়ন্ত্রণ করা শিখে যান তাহলে আপনি একটি মহান মানুষ হয়ে যান। যখন আপনি ভালো চিন্তা করেন তখন আপনার সাথে ভালো হবেই, আর সেটা হতেই থাকবে। বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো, যদি আপনি ভালো চিন্তা করেন তাহলে অন্যান্য লোকেরা আপনি আপনার ব্যাপারে ভালো চিন্তা করতে শুরু করে দেবে। এই জন্য ভালো চিন্তা করার চেষ্টা করুন। হ্যাঁ, খারাপ বিচার আসবে, তারপরও আপনাকে সচেতন হয়ে সেটার ব্যাপারে চিন্তা করা উচিত। ভালো চিন্তা করে তো দেখুন, সব ভালোই হবে।
খারাপের মধ্যেও ভালোকে খুঁজুন, তখন আপনার সাথে ভালোই হবে। তো চলুন পরবর্তী কাহিনী আরম্ভ করা যাক। পরবর্তী কাহিনী হীরা আর সেটার মূল্যায়ন। অনেক বছর আগের কথা। একটি ব্যক্তিকে তার পিতা তার মৃত্যুর আগে দুটো বড় হিরে দিয়ে বলে যে এটার মধ্যে একটি আসল হীরা আর একটি কাচের টুকরো। আজ পর্যন্ত কোনো মনুষ্য এটা চিনতে পারেনি যে এটার মধ্যে আসল কোনটি আর নকল কোনটি। এটা আমার স্বর্গীয় পিতার দেওয়া, যেটা আজ আমি তোমাকে দিচ্ছি। ওই ব্যক্তির পিতা এটা বলে তার প্রাণ ত্যাগ করে দিয়েছিল। ওই ব্যক্তির নাম ছিল গোপাল। পিতার মৃত্যুর কিছুদিন পর গোপাল তার রাজ্যের রাজার কাছে যায় আর রাজার কাছে গিয়ে বলে যে আমার কাছে একই রকমের দুটো হিরে আছে, যেটার মধ্যে একটি আসল আর একটি নকল। যদি কেউ সেটার মূল্যায়ন করে কোনটা আসল আর কোনটা নকল সেটার ব্যাপারে বলে দেয়, তাহলে আমি এই হীরা রাজ্যের রাজকোষে জমা করে দেব। আর যদি কেউ সেটার ব্যাপারে সঠিক না বলতে পারে, তাহলে আমাকে রাজকোষ থেকে এই হীরার যে মূল্য হয় সেই অনুযায়ী ধন আমাকে দিতে হবে। রাজা গোপালের কথা মেনে নেয় আর কিছু লোককে ওই হীরার মূল্যায়নের জন্য সেটার কাজে লাগিয়ে দেয়। কিন্তু তাদের মধ্য থেকে কেউই ওই আসল আর নকলের মধ্যে কোনটি আসল সেটা বলতে পারে না। তখন রাজাকে গোপালকে তার রাজকোষ থেকে ওই হীরের মূল্য দিতে হয়। এভাবে গোপাল অন্যান্য বড় রাজ্যের রাজাদের কাছেও এই সত্য রেখে সেখান থেকে ধন নিয়ে আসে। হীরেকে না বেচেই সে অনেক ধন এক জায়গায় করে ফেলেছিল। গোপাল ওই ধন নিয়ে খুশি খুশি তার বাড়ি ফিরছিল। তখন রাস্তায় সে ছোট আরেকটি রাজ্য দেখতে পায়। তখন গোপাল ওই রাজ্যের রাজার কাছে যায়। শীতের সময় ছিল, এই জন্য রাজা তার দরবার খোলা ময়দানে রেখেছিল। তখন গোপাল রাজার অনুমতি নিয়ে সেখানে আসে আর সে রাজাকে বলে যে আমার কাছে দুটো হীরে আছে, যেটার মধ্যে একটি আসল আর একটি নকল। আমি সব রাজ্যের রাজার কাছেই যাই আর দুটো হীরের মধ্যে মূল্যায়ন করার জন্য বলি। আজ পর্যন্ত আমার ওই দুটো হীরেকে কেউ মূল্যায়ন করতে পারেনি, এই জন্য আমি বিজেতা হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আপনার রাজ্যে আমি ওই সত্য নিয়েই এসেছি। যদি আপনার রাজ্যে কেউ আমার ওই দুটো হীরের মধ্যে আসল আর নকল চিনে ফেলে, তাহলে আমি হেরে যাব। আমার এই মূল্যবান হীরা আপনার রাজকোষে জমা করে দেব। কিন্তু যদি কেউ এটাকে চিনতে না পারে, তাহলে এই হীরের যে মূল্য আছে ততটা ধনরাশি আমাকে দিতে হবে। রাজা আর রাজ্যের মন্ত্রীরা ওই হীরেকে দেখে বলে যে আমরা এটার মূল্যায়ন করতে পারবো না, যে এটাতে কোনটা আসল আর কোনটা নকল। তখনই প্রজাদের মধ্যে থেকে একটি অন্ধ ব্যক্তি উঠে দাঁড়ায় আর সে বলে যে আমাকে এই হীরের মূল্যায়ন করার জন্য একটি সুযোগ দেয়া হোক। কথা রাজ্যের প্রতিষ্ঠা ছিল, এই জন্য রাজা ওই অন্ধ ব্যক্তিকে থামায় না, তাকে হীরের মূল্যায়ন করার অনুমতি দিয়ে দেয়। ওই অন্ধ ব্যক্তি ওই দুটো হীরেকে হাতে দিয়ে ছোঁয় আর তখনই বলে দেয় যে এটা আসল আর এটা কাচের টুকরো। অন্ধের কথা শুনে গোপাল বলে যে সঠিক মূল্যায়ন করেছেন আপনি, কিন্তু আমি হারার আগে এটা অবশ্যই জানতে চাই আপনি না দেখেই কিভাবে চিনে ফেললেন কোনটা কাচের আর কোনটা হীরের। ওই অন্ধ ব্যক্তি বলে যে আমরা সবাই রৌদ্রে বসে আছি, তোমার হীরেও এই রৌদ্রেই রাখা আছে। যেটা এই রৌদ্রের মধ্যেও ঠান্ডা হয়ে আছে সেটা হীরে, আর যেটা গরম হয়ে গেছে সেটা কাচের টুকরো। বন্ধুরা, আপনারা আমাদের জীবনেও এই কথাটাকে দেখবেন। যে ব্যক্তি কথায় কথায় গরম হয়ে যায়, কারোর সাথে ঝগড়া করে, সেই ব্যক্তি কাচ। আর যে ব্যক্তি বিপরীত পরিস্থিতিতেও ঠান্ডা থাকে, ওই ব্যক্তি হীরা হয়। এই জন্য যদি কিছু হতে চান তাহলে হীরা হন, ফালতু কাচ নয়। তো চলুন বন্ধুরা, আমাদের পরবর্তী কাহিনী আরম্ভ করা যাক। কাহিনী চাণক্যের মতো একটি ব্যক্তি। একবার মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে একটি নদীর কিনারায় অবস্থিত গ্রামে অনেক বড় বান এসে যায়। নদীর জল রাত্রেবেলায় ওই গ্রামকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। জল দ্রুত
লোকেদের বাড়ির মধ্যে ঢুকছিল। লোকেরা ভয় পেয়ে তাদের বাড়ির জিনিসপত্র বেচতে শুরু করে দিয়েছিল। তত সময় লোকেদের সব গৃহপালিত পশু জলে ভেসে এদিকে ওদিকে চলে যেতে থাকে। এখন গ্রামের সব লোকেরা নিজেদের ওই জিনিসপত্র নিয়ে পরিবার সহ গ্রামের থেকে একটু দূরে একটু উঁচু জায়গায় গিয়ে সেখানে বসবাস করতে শুরু করে। আর বৃষ্টি থামার আর তাদের গ্রাম থেকে জল বের হয়ে যাওয়ার প্রতীক্ষা করতে থাকে। কিন্তু যখন গ্রামবাসীরা এটা জানতে পারে যে ওই বান আরও বেশি বাড়তে পারে আর এইবার ওই বানে এই উঁচু জায়গায় ভেসে যেতে পারে, তখন সব গ্রামবাসীরা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত করে। গ্রামের জেলেরা তাদের ছোট ছোট নৌকাকে ওই নদীতে নিয়ে এসে আর গ্রামবাসীদের নিয়ে সুরক্ষিত জায়গায় যাচ্ছিল। ওই গ্রামবাসীদের মধ্যে একটি ব্যক্তি এমনও ছিল যার কাছে একটি পোষা কুকুর ছিল। লোকেরা ওই ব্যক্তিকে বলে যে সে তার কুকুরকে তার সাথে না নিয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি তার কুকুরকে ছেড়ে যেতে রাজি হয় না। অবশেষে ওই ব্যক্তির সাথে ওই কুকুরকেও ওই নৌকাতে বসিয়ে নেওয়া হয়। কুকুর তো একটি জানোয়ারই ছিল, এই জন্য সে নৌকায় কিভাবে শান্তভাবে বসে থাকতে পারে। নৌকা চলা শুরু হলেই ওই কুকুর নৌকার মধ্যে লাফালাফি করতে শুরু করে। কুকুরের ভয়ে যখন নৌকায় বসে থাকা ব্যক্তিরা এদিকে ওদিকে নড়াচড়া করতে থাকে, তখন ওই ছোট নৌকার নিয়ন্ত্রণ বিগড়ে যেতে থাকে, যার জন্য নৌকায় বসে থাকা সব লোক ঘাবড়ে যায়। কুকুরের মালিক তার কুকুরকে অনেক সামলানোর চেষ্টা করে, কিন্তু সে তার চেষ্টায় ব্যর্থ হয়। এই জন্য তার এখন তার সাথে তার কুকুরকে নিয়ে আসার জন্য অনুশোচনা হয়। কুকুরের লাফালাফির জন্য যখন সব লোকের অসুবিধা হতে শুরু করে, তখন ওই নৌকায় থাকা একটি ছেলে ওই কুকুরের মালিককে বলে যে যদি আপনি বলেন তাহলে আমি এই কুকুরকে 1 মিনিটে ঠিক করতে পারি। তখন ওই কুকুরের মালিকের কাছে ওই ছেলের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর কুকুরের মালিকের হ্যাঁ বলাতেই ওই ছেলেটি কুকুরকে নিয়ে নদীতে ফেলে দেয়। তারপর ওই কুকুর ওই নদীর জলে হাবুডুবু খেতে থাকে। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, সে ওই নৌকার পিছু করতে থাকে। কিছু সময় শিক্ষা দেওয়ার পর ওই ছেলেটি ওই কুকুরকে আবার নৌকায় উঠিয়ে নেয়। নৌকায় আসতেই ওই কুকুর তার মালিকের পায়ের কাছে চুপচাপ বসে যায়। ছেলেটির চতুরতা দেখে নৌকায় বসে থাকা লোকেরা তার অনেক প্রশংসা করে। কুকুরের মালিক ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে কুকুরকে শান্ত করার জন্য তোমার মাথায় এই বুদ্ধি কোথা থেকে আসলো? ওই ছেলেটি সবাইকে বুঝিয়ে বলে যে কখনো কখনো আমরা অন্যের দুঃখের ব্যাপারে তত সময় কিছু জানতে পারি না যত সময় আমরা স্বয়ং ওই পরিস্থিতিতে না যাই। একইভাবে এই কুকুরও জানতো না যে তার জন্য আমাদের জীবন বিপদের মুখে যাচ্ছে, কিন্তু এখন নিজে ওই জলে পড়ে যাওয়ার পর সে নৌকার এই পরিস্থিতির ব্যাপারে বুঝে গেছে। এখন সে আর লাফালাফি করবে না। যখন সব লোক নদী পার করে একটি সুরক্ষিত স্থানে পৌঁছে যায়, তখন সবাই ওই ছেলেটিকে আবার ধন্যবাদ জানায় আর তার অনেক প্রশংসা করে। চলুন বন্ধুরা, আমাদের পরবর্তী কাহিনী আরম্ভ করা যাক। একবার স্বামী বিবেকানন্দকে একটি নদী পার করতে হবে, আর তিনি নদীর কাছে দাঁড়িয়েছিলেন। তখন একটি সাধু এসে ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি কি স্বামী বিবেকানন্দ? তখন স্বামীজি উত্তর দেয় যে আমি স্বামী বিবেকানন্দ। তখন ওই সাধু জিজ্ঞাসা করে যে স্বামীজি, আপনি এখানে কি করছেন? স্বামীজি বলে, আমি নদী পার করতে চাই আর আমি নৌকার অপেক্ষা করছি। তখন সাধু অহংকারের সাথে বলে, তুমি এত বড় মানুষ, অনেক লোক তোমাকে প্রেরণা স্রোত মানে, আর তুমি একটি নদী পার করতে পারো না? দেখো, আমি তোমাকে নদী পার করে বলছি। তখন ওই সাধু ওই নদীর জলের ওপর দিয়ে হেঁটে নদী পার করে, আর আবার ওই নদীর জলের ওপর হেঁটে সে স্বামীজির কাছে ফিরে আসে আর স্বামীজিকে বলে যে আমার কাছে কত শক্তি আছে, আমার কাছে কত জ্ঞান আছে, এরপরও আমাকে কেউ জানে না, আর তোমার কাছে কোনো জ্ঞান নেই, কোনো শক্তি নেই, তারপরও তোমাকে সবাই জানে। তখন স্বামীজি হাসে আর সাধুকে জিজ্ঞাসা করে যে তোমার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে?
সাধু বলে যে 15 বছর। তত সময় স্বামীজির নৌকা এসে যায়, আর স্বামীজি সাধুকে নৌকায় বসে সেখান থেকে চলে যায়। দুজনে নৌকায় বসে ওই নদী পার করে, আর নদী পার করার পর স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বের করে ওই নৌকা চালককে দিয়ে দেয়। তখন ওই স্বামীজি ওই সাধুকে বলে যে কাজ তুমি পয়সা দিয়ে করিয়ে নিতে পারতে, সেই কাজ করতে তুমি তোমার জীবনের 15 বছর বরবাদ করে দিয়েছ। আর যদি এই 15 বছর তুমি তোমার সমাজের ভালোর জন্য লাগাতে, তাহলে আজ তোমাকেও পুরো দুনিয়া জানতো। আর আমি এটাই করেছি, এই জন্য আজ আমাকে পুরো দুনিয়া জানে, আর তোমাকে কেউ জানে না। তারপর স্বামীজি ওই সাধুকে বলে যে তোমার মতন কিছু তাদের দিন, মাস, বছর লাগিয়ে দেয়, যেটা তাদের জীবনের কোনো মতলবেই বের হয় না। এই জন্য বন্ধুরা, আপনি আপনার সময়কে এমন জায়গায় লাগান যেখানে সেটার কোনো মানে বের হয়। কারণ টাইমের থেকে এই দুনিয়াতে আর কোনো ইম্পর্ট্যান্ট জিনিস নেই। যদি সময় বরবাদ হয় তাহলে জীবনও বরবাদ। আপনারা বেশিরভাগ লোককে এটা বলতে হয়তো শুনেছেন যে যদি আমি ওই সময়ে এই কাজ করে নিতাম তাহলে আজকে আমি ওটা হয়ে যেতাম, আর যদি আমি আমার ওই সময় নষ্ট না করতাম ঘোরাঘুরি করে পার্টি করে, তাহলে আজ আমি জীবনে কিছু অবশ্যই করে নিতাম। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।